আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানান। একটু দেরি হয়ে গেল আজকে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টসে জানান। তো আমরা আজকে সন্ধির দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। সন্ধির দ্বিতীয় ক্লাসটি আমরা বলেছিলাম যে এটা ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা হবে। এবং যারা আপনারা আমার আগের ক্লাসটি করেন নাই তারা গ্রুপে লাইভ ক্লাসটি দেয়া আছে, আপনারা ওখান থেকে লাইভ ক্লাসটি দেখে নেবেন। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই, যারা আমার ক্লাস আজকে নতুন করছেন। আমি মেহেদি হাসান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বান্দরবান সরকারি কলেজ, 34তম বিসিএস। ওকে, তাহলে যেহেতু কথা শোনা যাচ্ছে আমি আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আপনারা প্রশ্ন করবেন শুধুমাত্র কোনো কিছু না বুঝলে। হ্যাঁ, আর সেটা যদি ক্লাসে আলোচনা করা না হয়ে থাকে আমি তখনই রিপ্লাই দিব, কারণ আপনাদের এত এত রিপ্লাই কমেন্টস আসে। এটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু আসলে সব কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব না। যেটা যেটা ক্লাসে আলোচনা হবে না আমি সেটার অ্যান্সারই আপনাদেরকে দিব। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটার আনসার ক্লাস আলোচনা করে না থাকলে আমি দিব। রেকর্ড ক্লাস হওয়ার ক্ষেত্রে আপনারা এই একটা সুবিধা পাবেন যে এটা আপনারা আবার দেখে নিতে পারবেন। একই জিনিস বারবার না বুঝলে বারবার টেনে টেনে আবার আপনারা কি রিপিট করতে পারবেন। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলা সন্ধি এবং এক মিনিট, আমার মাইক্রোফোনের তারটা একটু প্যাচ লেগে গিয়েছে। ওকে, তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলা সন্ধি নিয়ে এবং সংস্কৃত সন্ধির শুধু স্বরসন্ধি অংশটা আলোচনা করেছিলাম। আমরা আজকে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি আলোচনা করব। তো এই ক্লাসটার
আগে আমি শব্দ ধ্বনি নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। ওকে, অক্ষর, ধ্বনি, বর্ণ এগুলো নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। যারা ওই ক্লাসটি করার নাই তারা অবশ্যই আজকে আবার ক্লাসটি করে নেবেন, নয়তো সন্ধির অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। তো আমি ধ্বনি বর্ণ নিয়ে একটি ক্লাসে একটা চার্ট আপনাদেরকে আঁকিয়েছিলাম, মনে আছে? ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনির একটি কি এভাবে চার্ট আঁকিয়েছিলাম। এই চার্টটা আজকে খুব বেশি বেশি লাগবে, এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এখানে চার্টটা একদম ক্লাসের শেষ পর্যন্ত লিখে রাখবো। তো তারপর আপনারা যারা আগের ক্লাসটা করেছেন তারা কাজ করতে পারেন যে আগের ওই চার্টটা বের করে রাখতে পারেন, এখান থেকে দেখে দেখে আপনারা বুঝে নিতে পারবেন। তাহলে আমরা ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে এভাবে সাজিয়েছিলাম। এভাবে আমরা বিভিন্ন 25টি বর্গীয় ধ্বনিকে সাজিয়েছিলাম। এই ক বর্গীয় ধ্বনি হচ্ছে এগুলো ক, খ, গ, ঘ, উ, চ বর্গীয় ধ্বনি চ, ছ, জ, ঝ, ঞ, ট বর্গীয় ধ্বনি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত বর্গীয় ধ্বনি ত, থ, দ, ধ দন্তন্য, প বর্গীয় ধ্বনি প, ফ, ব, ভ, ম। এবং শেষের এই 5টি হচ্ছে দেখি নাসিক্য ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ। আমরা ঘোষ, অঘোষ আরো বিস্তারিত আর অনেক কিছু আলোচনা সেই ক্লাসে করেছিলাম। আপাতত আপনারা এই চার্টটা দেখে দেখে আমরা কি সন্ধির আজকের ক্লাস করব। তো আমাদের ব্যঞ্জন সন্ধি দুই ভাবে হয়। ব্যঞ্জন সন্ধি দুই ভাবে হয়। একটা হচ্ছে যে ব্যঞ্জন প্লাস স্বরসন্ধি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি। আরেকটা হচ্ছে দেখি ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। ওকে, তো আমরা প্রথমে আলোচনা করব ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি যুক্ত হলে কিভাবে আমাদের সন্ধিটি হয়। তো আমি আগের ক্লাসে আপনাদের শীটটা দেইনি, কারণ হচ্ছে যে শীট ক্লাস শেষ করলে দেওয়া উচিত, আগে দিলে এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তারপরও আমি আজকে ক্লাস শেষে আপনাদেরকে কি আমার যে সন্ধির যে শীটটি আছে সেই শীটটি আপনাদেরকে দিয়ে দিব। আগের ক্লাসগুলো শীটও আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা ওগুলো একটু দেখবেন ভালো করে। তো আমরা প্রথমে ব্যঞ্জন সন্ধির সাথে স্বরসন্ধি মিলিত হয়ে কিভাবে সন্ধি হচ্ছে সেটা আলোচনা করব। আমাদের মনে রাখতে হবে দুইভাবে বা অনেক বইতে লেখা আছে তিনভাবে ব্যঞ্জন সন্ধিগুলো হয়। ব্যঞ্জন প্লাস স্বরসন্ধি, স্বরধ্বনি, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। মানে কখনো ব্যঞ্জন আগে বসে, কখনো স্বরধ্বনি আগে বসে, আবার কখনো স্বরধ্বনি আগে বসে, কখনো ব্যঞ্জন ধ্বনি পরে বসে। আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, মানে আগে পরে দুইটাতেই কি থাকবে, ব্যঞ্জন ধ্বনি থাকবে। তো প্রথমে দেখেন ব্যঞ্জন প্লাস, আমি সংক্ষেপে লেখার জন্য ব্যঞ্জন প্লাস স্বরধ্বনি, এই নিয়মটাতে দেখেন প্রথমে বলেছে কি ক চটত প, মানে বর্গের প্রথম ধ্বনিগুলোর সাথে যদি আমাদের এর পরে যদি স্বরধ্বনি যুক্ত হয়, হ্যাঁ, তখন সেখানে ওই বর্গেরই তৃতীয় ধ্বনিটা হবে। এই ক বর্গের তৃতীয় ধ্বনি কি, গ। যেমন একটা উদাহরণ দিয়ে আমি দেখাই, দিক যোগ অন্ত, দিগন্ত। ওকে, এখানে দেখেন এখানে ক যুক্ত হয়েছে না, কয়ের পরে এখানে কি স্বরধ্বনি অ আসছে, তাই তো? এই জন্য এই কয়েরই কটা কি ক বর্গীয় ধ্বনি, এই ক বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনি কোনটা, গ। এখানে কটা কিসে পরিণত হয়ে গেছে, গতে পরিণত হয়ে গেছে। ওকে, এরপরে এভাবে ধরেন, মনে করেন
বাগাড়ম্বর, বাগ যোগ আড়ম্বর, হ্যাঁ, বাগাড়ম্বর। খেয়াল করেন এই কটা এখানে এসে কি হয়ে গেছে, ওই বর্গের তৃতীয় ধ্বনি গতে পরিণত হয়েছে। ওকে, আবার দেখেন সৎ যোগ আনন্দ, সৎ যোগ আনন্দ, সদানন্দ। ওকে, সদানন্দ। খেয়াল করেন এখানে তটা এসে এখানে কিসে পরিণত হয়ে গেছে, দতে পরিণত হয়েছে। এদের তয়ের তৃতীয় ধ্বনি কি, দ। এই খণ্ডত্ব নিয়ে অনেকে কনফিউশন আছে, এটা কেমনে এখানে বর্গতে আসলো, খণ্ডত্ব তো আলাদা একটা পুয়া। এই বিষয়ে আপনাদেরকে আপনি একটু বলে রাখি, এই খণ্ডত্বটা আসলে কিভাবে আসছে। খণ্ডত্ব মূলত এসেছে যে আগের দিনে তো প্রিন্টিং মেশিন ছিল না, বই তখন অনুলিপি করার জন্য বা বইকে কপি করার জন্য, হ্যাঁ, একটা বই অনেক জায়গায় পাঠাতে হতো, তো সেগুলোর জন্য লিপিকার ছিল, তারা হাতে লিখে লিখে একই বই বারবার কি করত, কপি করে করে নতুন ইয়ে করত। তো তখন লিপিকাররা এই তয়ের নিচে অনেক জায়গায় হসন্ত ব্যবহার করতে হতো। এই তয়ের নিচে হসন্তটা তারা লেখার সময় এক টানে লিখে ফেলতো, ফলে কি এই খণ্ডত্বটা এখানে এসেছে। যেমন দেখবেন আপনারা অনেকে বর্গীয় জ এভাবে না লিখে এভাবে লিখে দেয়, তাই না, এই যে তারা একটা টানে লিখে দিচ্ছে। তো ঠিক তেমনি তয়ের নিচে হসন্ত রূপটা হচ্ছে যে কি, খণ্ডত্ব। ওকে, তো সেই হিসেবে এই তটা কি, সেই তটা এখানে খণ্ডত্বটা কি তবর্গীয়তে পড়ে। তো তবর্গীয়, তাই এখানে তটা কি হয়ে গেছে, এখানে এসে দ হয়ে গিয়েছে। তাহলে এভাবে কৃদন্ত, কৃদ যোগ অন্ত, কৃদন্ত, সদুপায়, সদ যোগ উপায়, সদুপায়, হ্যাঁ। তারপর হচ্ছে কি সুবন্ত, সুত, সুব যোগ অন্ত, সুবন্ত। এই যে এখানে দেখেন আমাদের, তাহলে এই নিয়মটা কি হলো, এই নিয়মটা হচ্ছে যে প্রথমে যে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি পরে যে দেখি স্বরধ্বনি, ঠিক আছে। তাহলে ব্যঞ্জন ধ্বনির সাথে যদি স্বরধ্বনি যুক্ত হয়, তখন যে পূর্বের ব্যঞ্জন ধ্বনির যে বর্গীয় ধ্বনি, সেই বর্গের তৃতীয় ধ্বনি হবে। বুঝা গেছে, এখানে ক বর্গীয় ধ্বনি তৃতীয় ধ্বনি গ, এই কারণে ক এর পরে স্বরধ্বনি যুক্ত হয়, কটা কিসে পরিণত হয়েছে, গতে পরিণত হয়েছে। এভাবে সৎ যোগ আনন্দ, সদানন্দ, এখানে তটা ত বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনি কি, দ। তো ত এর পরে আমার স্বরধ্বনি আ যুক্ত হয়েছে, ফলে কি হলো, এই তটা এখানে এসে দতে পরিণত হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে কি হয়। এখন আমরা যেটা পড়বো, স্বরধ্বনি প্রথমে যদি হয়, পরে যদি ব্যঞ্জন ধ্বনি হয়, তখন কি হবে। যেমন এখানে প্রথমে যদি ব্যঞ্জন হয়, পরে যদি কি স্বর হয়, তখন আমাদের কি হয়। একটা উদাহরণ দেই, কথা যোগ ছলে, কথা ছলে। প্রথমে এখানে আধ্বনি আসছে, তাই না, এই এখানে আধ্বনি আসছে আর এখানে ছ যুক্ত হয়েছে। তো এই বলেছে নিয়মটা হচ্ছে যে প্রথমে যদি ব্যঞ্জন ধ্বনি, সরি, প্রথমে যদি স্বরধ্বনি হয়, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, প্রথমে যদি স্বরধ্বনি হয়, তারপরে যদি ব্যঞ্জন ধ্বনি বসে, তাহলে যেই ব্যঞ্জন ধ্বনিটা থাকে সেই ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব হবে, সেই ব্যঞ্জন ধ্বনি কি হবে, দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি, দুইবার। ওকে, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। প্রথমে দেখেন এখানে কথা ছলে, কথা আর ধ্বনি আসছে, হ্যাঁ, আধ্বনির পরে আমার ছ এসেছে, তাহলে ফলে কি হয়ে গেল, এই ছয়ের দ্বিত্ব চয় ছ, এই যে এখানে চয় ছ বসেছে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ছয়ের দ্বিত্ব তো ছয় ছ, এখানে আবার চ ছ কেন আসলো। প্রথমে আমি প্রথম ক্লাসে বলেছি যে সন্ধি পুরোপুরি ধ্বনিতাত্ত্বিক একটা ব্যাপার, হ্যাঁ, সন্ধি পুরোপুরি ধ্বনিতাত্ত্বিক একটা ব্যাপার। এখানে ধ্বনির মিলন ঘটে, এখানে আমাদের বানান দিয়ে আমরা কিন্তু বিবেচনা করতে পারবো না। আমাদের কথা ছলে এখানে চ ছ এসেছে মূলত ওই সেন্স থেকে, চ আর ছ কাছাকাছি দুইটা ধ্বনি,
তেমন পার্থক্য তেমন নেই। কিন্তু এখানে হলো কি যে এই ধ্বনিতাত্ত্বিক বিষয় হওয়ার কারণে এই ছয়েরই দ্বিত্বরূপ হিসেবে চ এবং ছ বসেছে, ছ ছ না হয়ে চ ছ বসেছে। ওকে, আমরা এই চ ছটাকে দ্বিত্ব হিসেবে ধরে নিব। ওকে, চ ছটাকে দ্বিত্ব হিসেবে ধরে নিব, ছয় ছ হবে না। অনেকে মনে করে যে এখানে কি ছয় ছ হবে, ছয় ছ হবে না। ওকে, এভাবে একইভাবে আসতেছে আমাদের কথা যোগ ছলে, কথা ছলে পরিচ্ছদ। হ্যাঁ, এরকম করে আরো অনেক উদাহরণ আছে, আমি শীটে দেয়া আছে। ইনশাল্লাহ আমার যে শীটটা আমি আপনাদেরকে পিডিএফ তো দেওয়া যাবে না ফেসবুক গ্রুপে, এখানে আমি ইমেজ আকারে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন প্রয়োজনে, বা নিজেরাই পিডিএফ তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, আপনারা প্রথমে কিভাবে পিডিএফ তৈরি করবেন, প্রথমে ছবিগুলো সব ডাউনলোড করবেন পেজ আকারে। হ্যাঁ, ডাউনলোড করার পরে ওগুলো সিলেক্ট করে আপনারা এর আগে একটা ক্যাম স্ক্যানার, হ্যাঁ ক্যাম স্ক্যানার একটা অ্যাপস আছে, সেই ক্যাম স্ক্যানার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তখন এরপরে আমি ফেসবুক গ্রুপে যে ছবিগুলো দিয়ে দিব, সেই ছবিগুলো ডাউনলোড করে সেগুলো সিলেক্ট করে একটা কি করবেন, একটা ক্যাম স্ক্যানারে শেয়ার করবেন। ক্যাম স্ক্যানারে শেয়ার করলে কনভার্ট টু পিডিএফ এরকম একটা অপশন আসে, আপনারা তখন কনভার্ট টু পিডিএফ এ নিয়ে যেতে পারবেন। ওকে, কনভার্ট টু পিডিএফ নিয়ে গিয়ে তারপরে আপনারা সহজেই প্রিন্ট আউট করে নিতে পারেন। আমি যে শীটগুলো দিচ্ছি এগুলো সব প্রিন্ট আউট ফ্রেন্ডলি। আর আমার বিভিন্ন ক্লাস লেকচারের কিছু স্লাইড আছে, সেগুলো আপনাদেরকে শেয়ার করবো আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তো সেগুলো আবার প্রিন্ট নিতে যাবেন না, ওগুলো কিন্তু প্রিন্ট নিতে গেলে আপনাদের খরচ বেড়ে যাবে। আমি আপনাদের যেগুলো এভাবে প্রিন্টিং ফ্রেন্ডলি লেকচার শিট দিব, সেগুলো শুধু আপনারা প্রিন্ট করবেন। ওকে, তো যাই হোক, আপনারা অনেকে আছেন যে ক্লাস না করে শুধু পিডিএফ খুঁজতেছেন, এই করতেছেন সেই করতেছেন। একটা জিনিস কি ভাই দেখেন, আপনি যদি মনোযোগ দিয়ে আমার সাথে 1.5-2 ঘন্টা ক্লাস করেন, হ্যাঁ, তাহলে আপনার যে 1.5-2 ঘন্টা ফোকাস পড়ালেখা হবে। আপনি এমনিতে হয়তো শীটটা নিয়ে সারাদিন বসে থেকেও কি এত পড়া পড়তে পারবেন না। তাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি যতই জ্ঞানী হন না কেন, নিজের অনেক বেশি বড় ভাবতে পারেন বা ভাবতে পারেন, হ্যাঁ, এটা অহংকার তৈরি করে, অহংকার ঠিক না। তা আমি যেটা বলবো যে আপনারা ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। স্যাররা কি বলে শুনেন, আপনি এখানে প্রতিটা ক্লাসে কিছু হলেও আপনি শিখবেন। ওকে, শুধু শীট পড়লে আসলে অনেক কিছু অধরা থেকে যায়, অনেক কিছু মাথায় আসে না। ওকে, যেমন আমি বাংলা পড়াচ্ছি আজকে 10 বছর ধরে বাংলা পড়াচ্ছি। তো আমি এখানে নিশ্চয়ই আমার ক্লাসে এরকম একটা কিছু দিব আপনাদেরকে যেটা আপনারা বইতে পাবেন না। এটা এরকম যে ইংরেজি পড়াচ্ছে সেই ইংরেজি দিবে, শুধু শীট পড়ে ভাই পড়ালেখা হয় না। ওকে, শীট পড়ে যদি পড়ালেখা হইতো তাহলে তো এত স্কুল কলেজ দরকার হইতো না। পোলাপান সরকার খালি বলতো যে তোমাদেরকে এই বইগুলো কিনে এটা পড়বা, তারপর পরীক্ষা দিয়ে যাবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের এই টেন্ডেন্সিটা বেশি। খুব খারাপ শোনালেও আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোলাপান পড়াচ্ছি, তারা মনে করে যে ক্লাস করার কি দরকার। ভাই ক্লাস করার যদি দরকার না থাকতো, বাংলাদেশের কথা বাদ দেন, পৃথিবীর আর উন্নত অনেক দেশে কি আর অনেক বেশি আছে, সেখানে ক্লাসের ইয়েটা দিত না তারা। ক্লাস করা অবশ্যই দরকার আছে। এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সাথে কি সংক্ষেপে লিখলাম ব্যাজক বে। ওকে, আবার আপনারা বলবেন না যে ক্লাস আমি ব্যবে করি। ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলিত হলে কিভাবে সন্ধিগুলো হবে সেগুলো আলোচনা করব। আরেকটা বিষয় আমি বলে দেই যে এখানে যে রুলস গুলো আমি আলোচনা করতেছি এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি বুঝে যখন উদাহরণগুলো পড়বেন তখন আপনার এটা মনে থাকবে বেশি, কিন্তু না বুঝে শুধু সৎযোগ চিন্তা, সৎচিন্তা, উদ্যোগ ছেদ উচ্ছেদ এরকম করে আপনি পড়েন, তাহলে জীবনে মনে থাকবে না। কিন্তু আপনাকে রুলস গুলো, আবার একটা জিনিস, রুলস গুলো মুখস্থ করতে যাবেন না। চাকরি পরীক্ষার জন্য রুলস আপনাদের দরকার নাই। এগুলো যারা বাংলা অনার্স মাস্টার্স করে তাদের জন্য রুলস মুখস্থ রাখা খুব দরকার। ওকে, কিন্তু আপনাদের দরকার নাই। আপনাদের শুধু বুঝে কোন সন্ধিটা কিভাবে হয়েছে, সন্ধি বিচ্ছেদটা কিভাবে হইলো, হ্যাঁ, সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বুঝতে পারলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, মনে রাখাটা আপনার সহজ হবে। আপনাদের একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে চাকরি পরীক্ষায়, আরে এত পড়া মনে রাখতে পারতেছি না। মনে রাখবেন কেন? আপনি তো মুখস্থ করার চেষ্টা করতেছেন, মুখস্থ করে মনে রাখতে পারবেন না। আপনাকে বুঝে বুঝে
পড়তে হবে। ওকে, তো আমরা প্রথমে ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি যুক্ত হওয়ার ক্ষেত্রে ত অথবা দ, হ্যাঁ, এই দুইটা ধ্বনি আমাদের খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই ত বা দ এর পরে যদি চ বা ছ থাকে, হ্যাঁ, চ বা ছ থাকে, খেয়াল করেন, ত বা ত ধ্বনির সাথে চ বা ছ থাকলে ত দ স্থানে আমাদের কি হবে? চ হবে। মানে আমাদের এই ত এবং দ এর স্থানে এখানে এসে কি হবে? চ হবে। একটা উদাহরণ দিয়ে আপনি দেখাই, যেমন ধরেন সৎ যোগ চিন্তা, হ্যাঁ, সৎচিন্তা। ওকে, সৎ যোগ চিন্তা, সৎচিন্তা। এই যে এখানে ত অথবা দ খণ্ডত্ব, খণ্ডত্বটা কেন ত এর ভিতর পড়ছে এটা ব্যাখ্যা করছি। এই তটা কি হয়ে গেল? এই যে এখানে ত বা দ এর পরে যদি চ বা ছ যুক্ত হয়, তখন এই ত বা দ এর জায়গায় কি হবে? এই তটা এখানে এসে চয় পরিণত হয়ে গেছে। এই বড় চটা এটার সাথে আছে, আর নিচের চটা কি এই ত থেকে এখানে এসেছে। একইভাবে মনে করেন বিপদ যোগ ছায়া। ওকে, বিপদ, বিপদ ছায়া। ওকে, বিপদ যোগ ছায়া। এই যে এখানে দটা এখানে এসে কিসে পরিণত হয়ে গেছে? চতে পরিণত হয়ে গেছে। আর ছায়া এই ছটা এখানে রয়ে গেছে। এখানে এই জিনিসটা আপনারা যদি বুঝে বুঝে এইভাবে পড়েন, তাহলে কোন সময় আমার ডাবল চ হবে, কখন চ ছ হবে, এরকমই বিষয়গুলো অনেক সময় আপনারা বুঝতে পারবেন। মনে রাখতে হবে যে কি, আমার পূর্বে যদি তদ থাকে, তারপরে যদি চ বা ছ যুক্ত হয়, তদ স্থানে কি হবে? চ হবে। এইভাবে উদ্যোগ ছেদ, উচ্ছেদ, তারপরে সৎযোগ চিন্তা, সৎচিন্তা, এই জিনিসগুলো আপনার পড়বেন। যেমন বিপদযোগ জয়, বিপর্যয়। এরপর হচ্ছে কি, তদয়ের পরে যদি বর্গ জ অথবা ঝ থাকে, ত অথবা দয়ের পরে যদি বর্গীয় জ অথবা ঝ থাকে, তখন কি হবে? তখন এখানে তদয়ের স্থানে আমার কি হবে? বর্গীয় জ হবে। এই তদয়ের সাথে বর্গীয় জ বা ঝ যুক্ত হলে এই তদয়ের স্থানে আমার কি আসবে? বর্গীয় জ আসবে। যেমন মনে করেন এই যে দেখেন সৎ যোগ জন, সৎজন। এই যে তটা কিসে পরিণত হয়েছে? এখানে বর্গীয় জতে পরিণত হয়েছে, দেখছেন? এখানে আমাদের প্রথমে কি ছিল? ত বা দয়ের সাথে জ বা ঝ থাকলে এই তদ স্থানে কি হবে? বর্গীয় জ হবে। এই জ বা ঝ যেমন ছিল তেমনই থাকবে। তো সৎ যোগ জন, সৎজন, এই তটা এখানে বর্গীয় জতে পরিণত হয়েছে। জনের জ কিন্তু ঠিকই আছে, ঠিক আছে? এভাবে মনে করেন বিপদ যোগ জাল, বিপদ জাল, বিপদ যোগ জাল, বিপদ জাল। সন্ধি কিন্তু আপনাদেরকে বানান, শুদ্ধ বানানের ক্ষেত্রেও কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের শুদ্ধ বানান নিয়ে আমি একটা ক্লাস নিব। এরপরে ক্লাস হবে বাক্য, ইনশাল্লাহ আগামীকালকে নিব। এরপরে ক্লাস হবে শুদ্ধ বানান বা বানানের নিয়ম নিয়ে। আপনাদের শুদ্ধ বানান, বাংলা বানানের নিয়ম, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ক্লাস নিব ইয়ে নিয়ে। এভাবে এক একটা টপিকস নিয়ে আলোচনা করব। যে টপিকসগুলো নিয়ে ক্লাস নিচ্ছি, আপনারা এই টপিকসগুলো খুব ভালো করে পড়েন। 2 তারিখ পরীক্ষা, হ্যাঁ, এর ভিতরে আপনাকে যত বেশি পারা যায় এই টপিকসগুলো কি ভালো করে রিভিশন দিতে থাকেন। এরপরে দেখেন আমাদের ত দয়ের পরে বর্গীয় জ ঝ থাকলে সেখানে কি হবে? তদ স্থানে বর্গীয় জ বসবে। এরপর হচ্ছে তদ স্থানে যদি আমার কি হয়? চ অথবা স বসে, তাহলে কি সেখানে ছ উচ্চারিত হবে। চ অথবা তালব বস যদি বসে, খেয়াল করেন এখানে যদি চ অথবা, তখন আমার এখানে কি হবে? ছ উচ্চারিত হবে। যেমন মনে করেন উদ যোগ শ্বাস। ওকে, এখানে উদ যোগ শ্বাস, এই যে এখানে তয়ের পরে আমার তালব বস যুক্ত হয়েছে, তাই তো? এখানে আমার কি হয়ে গেছে দেখেন, ছ যুক্ত হয়ে যাবে, হ্যাঁ।
বুঝা গেছে? ত দয়ের পরে যদি চ অথবা স থাকে তখন এই ত দয়টা কি হয়ে যাবে, চয় ছতে পরিণত হয়ে যাবে। তো এই যে এখানে স থাকার কারণে আমার টটা কি হিসেবে পরিণত হয়েছে, চয় ছতে পরিণত হয়ে গেছে। এই যে এই নিয়মটা আমাদের এভাবে উচ্ছ্বাস, এভাবে মনে করেন চলৎ শক্তি, হ্যাঁ, চলৎ যোগ শক্তি, চলৎ যোগ শক্তি, উচ্ছৃঙ্খল, উদ্যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, ঠিক আছে? চলৎ শক্তি, উচ্ছৃঙ্খল, এখানে তদের পরে স থাকলে তদয়ের স্থলে চ, ওকে, এবং শয়ের স্থলে কি হবে, ছ হবে। নিয়মটা বোঝার চেষ্টা করেন। আমার তদ যখন ছিল, এই ত বা দয়ের জায়গায় হবে আমার চ, এই যে এখানে চ হয়েছে, আর শটা কিসে পরিণত হয়েছে, ছতে পরিণত হয়েছে। তো একটু এই বাকিটার সাথে একটু নিয়ম পার্থক্য আছে, যে কি আগে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছিল, তাই তো? এখানে কিন্তু দেখেন এই ত দ কিসে পরিণত হচ্ছে, চতে, হ্যাঁ, আর এই তালব বসাটা পরিণত হচ্ছে ছতে। ত অথবা দ পরিণত হচ্ছে চতে, তালব বস্য পরিণত হচ্ছে ছতে। এই কারণে আমাদের এখানে কি হয়ে গেছে, এই ত বা দ এখানে চতে পরিণত হয়েছে, আর এই যে এখানে তালব বস্য, তালব বস্যটা এখানে এসে কি হয়েছে, ছ হয়ে গেছে, ত পরিণত হয়েছে এই চতে। ওকে, এই যে এভাবে একটু ভেঙে ভেঙে যখন আপনারা পড়বেন তখন কিন্তু আপনাদের মনে থাকবে বেশি, বিষয়গুলো বুঝতে হবে যে এখানে আমাদের কোনটা কি হচ্ছে, ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, অল্প প্রাণ থেকে মহাপ্রাণ, মহাপ্রাণের সাথে মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? এই যে এভাবে হয়। তো তদ চতে পরিণত হয়েছে আর তালব বর্ষ ছতে পরিণত হয়েছে। এভাবে উচ্ছ্বাস, চলৎ শক্তি, উচ্ছৃঙ্খল বানানে এভাবে আমার কি সন্ধি বিচ্ছেদ হবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্রথমে কিন্তু আমাদের শব্দ তৈরির প্রক্রিয়া সন্ধি, আগে এই পার্ট হয়েছে তারপরে এই পার্ট হয়েছে। আমাদের পরীক্ষাতে দেয় কি আগে এই পার্ট তারপরে এই পার্ট, কিন্তু ব্যাকরণিক নিয়ম অনুযায়ী আগে ঘটনা ঘটছে এইটা, ওকে, এই যে যোগ চিহ্ন দিয়ে অংশগুলো আগে ঘটনা ঘটছে, তারপরে আমার এই পার্টটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের পরীক্ষাতে দিবে উল্টাটা, আগে যেটা তৈরি হয়েছে সেটা। এরপর বলছে যে কি ত বা দ পরে, ত বা দ এর পরে যদি আমার ড যুক্ত হয়, হ্যাঁ, ড যুক্ত হয়, তখন ত দ এর স্থানে আমার কি হবে, ড হবে। ত দ এর স্থানে আমার কি বসবে, ড বসবে। যেমন মনে করেন উত যোগ ডিন, উড্ডিন, উত যোগ ডিন, উড্ডিন। এই যে আমার তটা কিসে পরিণত হয়েছে, ডিনের ড ঠিকই আছে, এই তটা এখানে এসে এই যে ডতে পরিণত হয়েছে। ওকে, তারপরে বৃহৎ ঢক্কা, বৃহৎ যোগ ঢক্কা, বৃহৎ ঢক্কা। তাহলে আমাদের বৃহৎ ঢক্কাটা কেমন হবে, বৃহৎ যোগ ঢক্কা। ওকে, এটা উচ্চারণ হবে এরকম, বানানটা হবে বৃহৎ ঢক্কা। ওকে, এই যে টটা এখানে কিসে, এই যে ডতে পরিণত হয়েছে, আর ঢক্কা তো যেমন ছিল তেমনই আছে, বৃহৎ ঢক্কা। ওকে, এরপরে নিয়মটা হচ্ছে যে ত বা দ এর পরে যদি হ হয় তাহলে ত দ এর স্থলে দ, হ এর স্থলে ধ হবে। এখানে একটু খেয়াল করেন, এটা একটা নিয়ম আলোচনা করছি, বারবার মুছতে ভালো লাগতেছে না। তো ত বা দ এর পরে যদি আমাদের হ হয়, ঠিক আছে, তখন ত এর স্থানে হবে দ, এই ত এর স্থলে হবে দ। ওকে, আর কি হ থাকলে হ এর স্থলে হবে ধ, এই হটার স্থলে কি হবে, এখানে আসলাম হবে আমার ধ। একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন দেখেন উদ যোগ হার, উদ্ধার,
উদ্যোগ হার উদ্ধার। এখানে কি হয়েছে ঘটনাটা দেখেন, এই যে খণ্ডত্বটা এখানে এসে কিসে পরিণত হয়েছে, এই যে দতে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী ত দয়ের পরে হ থাকলে তটা দতে পরিণত হয়েছে। এরপরে হটা কিসে পরিণত হয়েছে, ধতে পরিণত হয়েছে। এই যে এখানে নিয়ম অনুযায়ী হটা কিসে পরিণত হয়েছে, ধতে পরিণত হয়েছে। তাহলে এই কারণে আমার দ আর ধয় আকার আসছে, উত যোগ হার উদ্ধার। ওকে, একইভাবে পদ্ধতি, পদ যোগ হতি, পদ্ধতি, পদ্ধতি, এই যে পদ যোগ হতি, এই দটা আমার ত দ স্থলে কি হয়েছে, যেমন ছিল তেমনই থাকবে। ত দটা কি দতে পরিণত হবে, আর হটা কিসে পরিণত হবে, ধতে পরিণত হয়েছে। তাহলে এই যে এখানে দটা এখানে এসে দতে পরিণত হয়েছে, আর হটা এখানে এসে আমাদের কি ধতে পরিণত হয়েছে। তাহলে এই গেল আমাদের। আরেকটা হচ্ছে তদয়ের পরে যদি ল থাকে তখন সে তদয়ের স্থলে কি হবে, ল উচ্চারিত হবে। আমি একটু মুছে নেই। পুরো শরীর ব্যথা করতেছে। কালকে স্টুডেন্টদের সাথে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, ওরা ইনভাইট করে নিয়ে গেছে, ওদের সাথে একটু ফুটবল খেলছি, পুরো গা ব্যথা করতেছে। ওকে, দেখুন এখানে এখানে কি বলছে দেখেন, ত বা দয়ের পরে, ত বা দয়ের পরে সরি ত বা দয়ের পরে যদি ল থাকে, ওকে, ত বা দয়ের পরে যদি আমার ল হয়, তখন এই ত দটা কিসে পরিণত হবে, ত দটা এখানে এসে লতে পরিণত হবে। যেমন ধরেন উদ যোগ লাস, উল্লাস, উল্লাস, ত এখানে কিসে পরিণত হয়েছে, এই যে লতে পরিণত হয়েছে। লাশের লাশ তো এখানে ঠিকই ছিল, হ্যাঁ, লাশ মানে এই লাশ মানে কি আনন্দ। ওকে, তালু বস হয়ে গেলে আবার মরা কোন দেহ বুঝাবে। তাহলে এভাবে উল্লাস, উল্লেখ, হ্যাঁ, উদ যোগ লেখ, উল্লেখ, উল্লেখ, হ্যাঁ। তারপর হচ্ছে যে কি উল্লেখিত, উদ্যোগ লিখিত, উদ্যোগ লিখিত, উল্লিখিত। ওকে, তারপরে উল্লঙ্ঘন, উদ্যোগ লঙ্ঘন, উদ্যোগ লঙ্ঘন, উল্লঙ্ঘন, ঠিক আছে, উল্লঙ্ঘন। তো এভাবে আমাদের তদয়ের পরে যদি ল যুক্ত হয়, সেই তদয়ের স্থলে কি হবে, লতে পরিণত হবে। তো এইগুলো আমাদের একটা ফেস। আমরা তদয়ের পরে বিভিন্ন ধ্বনি আসলে কি হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আসব বর্গের, ওই যে বর্গের যে বিষয়গুলো আসছে, সেই বর্গের বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এই যে অল্প সময়ে আপনারা যারা প্রাইমারি প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনাদের অনেককেই আমি দেখেছি যে তারা কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিনে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতেছে, কোন প্রেসিডেন্ট কোন জায়গায় যায় পাত দিছে এগুলো মুখস্থ করতেছে। বা এগুলো আপনার আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আপনাকে চাকরিটা পাওয়ার জন্য মাথায় রাখতে হবে যে যেই জিনিস থেকে প্রশ্ন আসবে কনফার্ম, সেগুলো আগে আপনাকে ভালো করে পড়তে হবে। আমি বাংলা থেকে আপনাদেরকে যে বিষয়গুলো পড়াচ্ছি, এখান থেকে প্রশ্ন আসবে একদম কনফার্ম, 100% গ্যারান্টি দিচ্ছে এগুলো থেকে আপনার প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞান আপনারা এখন ফোকাস করিয়েন না। সাধারণ জ্ঞান নিয়মিত পত্রিকা পড়ে যা জানছেন তাই এনাফ। এখন আর এটা নিয়ে কিছু আলোচনা করার দরকার নেই। যদি বেশি সাধারণ জ্ঞান পড়তে ইচ্ছা করে, তাহলে একটা কাজ করবেন, আপনার সংবিধান নিয়ে একটু আলোচনা করে নেবেন। আর একটা হচ্ছে যে বাংলাদেশ ম্যাপ একটা বিষয় আছে, বাংলাদেশ ম্যাপ, বিসিএস বিভিন্ন ম্যাপ থাকে, ওরাকল বিসিএস ম্যাপ, হ্যাঁ, কনফিডেন্স বিসিএস ম্যাপ, এরকম করে কিছু ম্যাপ থাকে। সেরকম একটা বাংলাদেশ ম্যাপ আর আন্তর্জাতিক ম্যাপ কিনে এনে প্রতিদিন 10 মিনিট করে ম্যাপের সামনে দাঁড়াবেন। ম্যাপের সামনে দাঁড়িয়ে ওই ম্যাপটাকে ভালো করে
অবজার্ভ করবেন 10-15 মিনিট, ওখান থেকে দেখবেন অনেক প্রশ্ন আপনার কমন চলে আসবে। এর বেশি সাধারণ জ্ঞান নিয়ে আমার মনে হয় যে পড়ার দরকার নাই। হ্যাঁ, কারণ আপনি সাধারণ জ্ঞান যতই পড়েন না কেন, আপনি মনে করেন 2 লাখ প্রশ্ন পড়ছেন, আপনার 2টা প্রশ্ন কমন পড়বে কিনা কোনো গ্যারান্টি নাই। ওকে, কিন্তু আপনি এই সন্ধি চাপটা সব মিলে 200-300 সন্ধি দেখে যাবেন, মিনিমাম 1-2টা কমন পাবেন। আপনি সমাস পড়ে যাবেন, মিনিমাম 2টা সমাস পাবেন। হ্যাঁ, কিন্তু আপনি ওখানে 2,000 দূরের কথা 2 লাখ প্রশ্ন পড়ে গেল, ওখান থেকে আপনাদের সাধারণ জ্ঞানে কমন পড়বে এটার কোনো গ্যারান্টি নাই। আপনারা এখন 3টা জিনিস বেশি করে ফোকাস করেন। এই 3টা জিনিস যত বেশি পারা যায় রিভিশন দেন বারবার, স্যাররা যা ক্লাস নিচ্ছে। 1 নম্বর ইংলিশ, তারপরে গণিত এবং বাংলা। এই 3টা বিষয় আপনারা বারবার পড়তে থাকেন। বা অনেকে বাংলাকে অবহেলা করতেছেন। হ্যাঁ, আপনারা বাংলা অবহেলা করতেছেন, ইংরেজি আর গণিত পারেন না, আপনারা পড়ে আছেন সাধারণ জ্ঞান নিয়ে। হ্যাঁ, কিন্তু সাধারণ জ্ঞান আপনাদেরকে আউটপুট দিবে না। বাংলাটা সহজ, বাংলাটা ভালো করে পড়েন। ওকে, ইংরেজি আর গণিত কঠিন বিষয়, ওগুলো বেশি বেশি পড়েন। বাংলাটা দরকার হলে কম পড়েন। আপনার 2 তারিখ পর্যন্ত আপনি একটা ডেইলি 8-9 ঘন্টা বা 10 ঘন্টার একটা পড়াশোনার রুটিন করেন, সেখানে 2 ঘন্টা বাংলা রাখেন, আর বাকি সময়গুলো 1 ঘন্টা সাধারণ জ্ঞান, আর বাকি সময়টাকে ইংরেজি এবং গণিতে ভাগ করে নেন। এভাবে করে প্রতিদিন পড়েন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। ওই সারাদিন শুধু কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ কইরা, হ্যাঁ, কে কোথায় কি হয়েছে না হয়েছে, কে কবে আসছে, কোন জায়গায় কি চুক্তিছে, এগুলো কোনো গ্যারান্টি নেই আপনার আসবে। ওকে, কিন্তু আপনি বাংলা, ইংলিশ, ম্যাথ এই 3টা জিনিস বারবার বারবার রিভিশন দিতে থাকবেন, আপনার পরীক্ষায় প্রশ্ন আপনি কমন পাবেন। তো একটু দেখি কারো কোনো কমেন্টস আছে কিনা। যদি কোনো কিছু ক্লাসে মিস হয়ে থাকে তাহলে বলবেন, তাহলে আমি সেটার আনসার দিব। পিডিএফ এর জন্য ফোন হাতে নিলে 2 ঘন্টা চলে যায়, ঘাটতারা মিম। আপনি পিডিএফ এর জন্য পিডিএফ নিয়ে পড়বেন কেন? আপনি পিডিএফ প্রিন্ট আউট করবেন, ঠিক আছে? পিডিএফটা প্রিন্ট আউট করবেন, ফোন হাতে নিয়ে মোবাইল নিয়ে পড়বেন কেন? ক্লাস করতেছেন এতটুকুই এনাফ। নোট দিয়েছি, নোটটা ডাউনলোড করে পিডিএফ করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। জহিরুল ইসলাম, মুখস্থ করার কৌশল দরকার নাই, আপনার সন্ধি শুধু উদাহরণগুলো মুখস্থ করবেন। ওকে, আর যে নিয়মগুলো আছে সেগুলো বুঝবেন, আমি তো এগুলো বুঝাই দিচ্ছি। আপনি যখন নিয়মটা বুঝে তারপর উদাহরণগুলো মুখস্থ করবেন, তখন আপনার বুঝতে মনে থাকবে বেশি। কিন্তু আপনি যদি নিয়ম না বুঝে খালি মুখস্থ করতে যান, তাহলে আপনার মনে থাকবে না। ওকে, ওকে, তাহলে আমরা শুরু করি ক্লাস। ঘাটতারা মিম, আপনি কমেন্টস করে বেশি কমেন্টস করেন, আপনি কি ক্লাস করেন না খালি কমেন্টস করতে আসেন এখানে? তো দেখেন, খ নম্বরে এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির সাথে, যে ব্যঞ্জন ধ্বনির ইয়েতে বিভিন্ন ঘোষ অঘোষের ধ্বনিগুলো মনে আছে? ঘোষ অঘোষ কাকে বলে? সোজা হিসাব, যখন আমরা ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ এখানে কেঁপে উঠবে, হ্যাঁ, সেটা হবে ঘোষ। আর যেটা যেটা কাঁপবে না সেটাকে বলা হবে কি? অঘোষ। যেমন এখানে আমাদের বর্গের প্রথম 2টা বর্ণ ক খ, এগুলো হচ্ছে যে কি? অঘোষ। এগুলো কি মনে আছে? এগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি, মানে এগুলো ঘোষ নয়, অটা না অর্থে ব্যবহৃত হয়েছে। আর বাকি এই 3টা কি? ঘোষ, মানে এগুলো উচ্চারণ করার সময় আমার কণ্ঠ অনুরণিত হয়। যেমন দেখেন ড, ঢ, ন, কিন্তু ট, ঠ এগুলাতে কিন্তু আমার এখানে কাঁপে না। তো কোনটা কাঁপে কোনটা কাঁপে না সেটার উপর ভিত্তি করে ঘোষ অঘোষ নির্ধারণ করা হয়েছে।
তো এখন এখানে বলেছে যে কি দেখেন যে ব্যঞ্জন ধ্বনির যে বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ঘোষ মহাপ্রাণ ধ্বনি যুক্ত হলে, হ্যাঁ, ঘোষ কম্পনজান দন্তমূলীয় র কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠধ্বনি ব থাকলে প্রথমে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। বিশাল নিয়ম, হ্যাঁ, এটা আমারও মনে থাকে না। ওকে, তো দেখেন এখানে অল্পপ্রাণ মহাপ্রাণ কোনগুলো মনে আছে আমাদের? এই যে প্রথম, দ্বিতীয়, ক খ, এই যে ক গ, এগুলো হচ্ছে আমার কি অল্প প্রাণ। খ ঘ এগুলো হচ্ছে কি মহাপ্রাণ। তো বলছে যে এখানে উদাহরণ দিয়ে দেখাই, বাক যোগদান, বাগদান। ওকে, তারপর দেখুন দিক যোগ বিজয়, দিগ্বিজয়। উদাহরণ দিয়ে আমি বুঝাই, কেমন? আর একটা উদাহরণ দেখি। এই নিয়মটাতে সোজা কথায় এক নিয়ম বলে দিই আমি, যে প্রথমে যদি ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়, এখানে ক একটা ব্যঞ্জন ধ্বনি, দ একটা ব্যঞ্জন ধ্বনি, তো ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যখন যুক্ত হবে, পূর্বেরটা যদি অঘোষ, এখানে কটা কি আমাদের অঘোষের ভিতরে পড়ে, অঘোষ, এবং এটা আরেকটা ইয়ে কি আছে, এটা অল্প প্রাণ, ক এগুলো কি অল্প প্রাণ, এখানে ক অল্প প্রাণ, ত অল্প প্রাণ, তাই না? অঘোষ অল্প প্রাণের সাথে যদি দ, ত থ দ, দটা কি অল্প প্রাণ, কিন্তু আবার দ, এই দটা অল্প প্রাণ, ওকে, কিন্তু আবার ঘোষ। দটা আবার কোন ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরিতে পড়ছে, দটা একটা অল্প প্রাণ ক্যাটাগরিতে পড়ছে, আবার দটা আবার ঘোষ ক্যাটাগরিতে পড়েছে। ওকে, তো এরকম যদি ঘোষ অল্প প্রাণের সাথে অঘোষ অল্প প্রাণ যুক্ত হয়, তখন কি হবে? এই যে এইটাতে ওই যে প্রথমে যেটা থাকবে তার তৃতীয় ধ্বনি যেটা থাকে, এই যে এই 3 নাম্বার রোতে যেটা আছে, এই 3 নাম্বার রোয়ের ধ্বনিগুলোতে পরিণত হবে, মানে সেটা ঘোষ অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। তাহলে দেখেন এই যে কটা গতে পরিণত হয়ে গেছে, কটা কিসে পরিণত হয়েছে? গতে পরিণত হয়েছে। এখানে কটা কি এখানে গতে পরিণত হয়েছে, এখানে ত দতে পরিণত হয়েছে, এখানে ক এখানে কি গতে পরিণত হয়েছে। সোজা কথা, আমার ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যখন যুক্ত হবে, প্রথমে যদি আমার অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, পরে যদি ঘোষ অল্পপ্রাণ ধ্বনি যুক্ত হয়, তখন পূর্বের যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটা সেই বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হবে। ওকে, তো এটাই বোঝাচ্ছে। যেমন উদ্যোগ দম, উদ্যম, উদ্যোগ ভব, উদ্ভব, হ্যাঁ, এভাবে আবার মনে করেন বাক যোগদান, বাগদান, ষড়যোগ যন্ত্র, ষড়যন্ত্র, হ্যাঁ, উদ্যোগ যোগ, উদ্যোগ, এভাবে নানা ধরনের ইয়েতে পরিণত হয়েছে। তো এই যে এই ধ্বনির নিয়মগুলো আপনাদের বুঝে নিতে হবে। তো খেয়াল করেন, বর্গের ঘোষ অল্পপ্রাণ এবং ঘোষ মহাপ্রাণ ধ্বনি, তালব্য ধ্বনি এবং ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠধ্বনি এভাবে নানাভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। প থাকলে সেটা বতে পরিণত হবে, ত থাকলে দতে পরিণত হবে, ট থাকলে ডতে পরিণত হবে। বাকিগুলো উদাহরণ আসে আমি শিটে দিয়ে দিচ্ছি, ওটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। আমি সন্ধি, আপনাদের সন্ধি থেকে প্রশ্ন মিনিমাম 2টা থাকবেই। ওকে, আপনার সন্ধির সাথে তাই ভালো করে পড়তে হবে। এরপরে বলছে যে দেখেন আমাদের এখানে নাসিক্য ধ্বনিগুলো কোনগুলা? এই যে এখানে নাসিক্য ধ্বনি এগুলো না, ইও, উও, ইও,
মূর্ধন্য দন্তন্য ম, এগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি যদি পরে থাকে পূর্ববর্তী অঘ স্বল্পপ্রাণ স্পর্শ ধ্বনি, সেটা কি হয়? সে বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি বা নাসিক্য ধ্বনি হয়। খেয়াল করেন, উদাহরণ দিয়ে বুঝাই। দিক যোগ নির্ণয়। তো দেখেন, এই যে ক ধ্বনির পরে, হ্যাঁ, এখানে আমাদের কি হয়েছে? এই দিক নির্ণয় দুই ভাবে বানানটা লেখা যায়। একটা এভাবে লেখা যায়, আরেকটা এভাবে লেখা যায়। এখানে বলছে যে ক ধ্বনি মানে আমাদের প্রথমে যদি ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়, তারপরে যদি কোনো নাসিক্য ধ্বনি যুক্ত হয়, তাহলে এই যে ব্যঞ্জন ধ্বনিটা থাকে, ওই ব্যঞ্জন ধ্বনির নাসিক্য ধ্বনিতে পরিণত হবে। এই যে এখানে ক এর নাসিক্য ধ্বনি কি? উ। এই যে কটা এসে এখানে উতে পরিণত হয়েছে। এরকম করে আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করেন তৎ যোগ মধ্যে, তাহলে তৎ, এই যে মটা একটা নাসিক্য ধ্বনি, এখানে ত বর্গের নাসিক্য ধ্বনি কোনটা? দন্তন্য, তাই না? তাহলে আমার এখানে এটা কি হয়ে গেছে? তন্মধ্যে। ওকে, তন্মধ্যে এভাবে হয়ে গেছে। ওকে, আমাদের সোজা কথা মনে রাখতে হবে যে কোনো ব্যঞ্জন ধ্বনির পর যদি কোনো নাসিক্য ধ্বনি যুক্ত হয়, তখন পূর্বের ব্যঞ্জন ধ্বনিটি ওই বর্গের নাসিক্য ধ্বনিতে পরিণত হবে। যদি ক বর্গের থাকে তাহলে হবে উমতে পরিণত, চ বর্গের থাকলে ইয়তে পরিণত হবে, ট বর্গের থাকলে মূর্ধন্যতে, ত থাকলে দন্তন্যতে, প থাকলে মতে পরিণত হবে। এই নিয়মটা এখানে বলেছে। ওকে, কিছু ব্যতিক্রম আছে। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, স্যার এখানে দিক নির্ণয় কোন বানানটাকে আমরা শুদ্ধ ধরবো? আমাদের যেহেতু সন্ধি সাধিত নিয়ম অনুযায়ী কয়ের পরে নাসিক্য ধ্বনি থাকলে কটা নাসিক্য ধ্বনিতে পরিণত হবে, সেই হিসেবে আমাদের এই দিক নির্ণয় এটাই বেশি শুদ্ধ। এটাকে আমরা রাইট হিসেবে ধরতে পারি, এটাকে আমরা প্রায়োরিটি দিব। আপনারা এখন একটা কাজ করবেন, আপনারা এখন ওই কিছু মডেল টেস্টের বই ঠই আছে বাজারে, হ্যাঁ, ক্লাস তো করতেছেন, ইয়া করতেছেন, মডেল টেস্টের কিছু বই কিনে, হ্যাঁ, এটা কি বলে, মডেল টেস্টের কিছু বই কিনে ওগুলোতে মডেল টেস্ট দেন। হ্যাঁ, তাহলে হবে কি যে আপনার প্রতিদিন যদি আপনি একটা করে মডেল টেস্ট দেন, তাহলে দেখবেন অনেক বিষয় আপনি বুঝতে পারবেন, বা অনেক বিষয় আপনার আপডেট থাকবে, বা মডেল টেস্টের জেনারেল নলেজগুলো আপনাকে অনেক বেশি, বা অন্যান্য প্রশ্নগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে, পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 1 ঘন্টা যে মারাত্মক প্রেশার নেওয়ার একটা বিষয়, হ্যাঁ, মারাত্মক একটা প্রেশার আপনাকে নিতে হবে, সে বিষয়টা আপনি কি এখন থেকে অভ্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা আমাদের এখন বসে থাকা অনেকেরই হয় না, তো এই জন্য আপনারা প্রতিদিন ঘড়ি ধরে 1 ঘন্টা করে একটা করে মডেল টেস্ট নেবেন। আমি কিছু একটা মডেল টেস্টের বই আপনাদেরকে গ্রুপে রেফার করে দিব। হ্যাঁ, আপনারা ওখান থেকে যারা লাইব্রেরি থেকে কিনে আনতে পারেন, অথবা ওই মডেল টেস্টের বই আমি গ্রুপে রেফার করে দিলে ওই লিঙ্ক থেকে গিয়ে অনলাইনে রকমারি.com থেকে কিনে নিতে পারেন। অনেকগুলো বই আছে, তো সেটার ভিতর যেটা ভালো হবে সেটাই আমি আপনাদেরকে রেফার করে দিব। ওকে, এরপরে দেখেন আমাদের 3 নাম্বার নিয়মে বলছে যে কি, ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনিতে পরিণত হবে। মানে আমার যদি প্রথমে ম ধ্বনি থাকে, এরপরে যদি যে কোনো বর্গীয় ধ্বনি, হ্যাঁ, বর্গীয় ধ্বনি থাকলে এই মটা এই বর্গীয় ধ্বনির নাসিক্য ধ্বনিতে পরিণত হবে। যেমন ধরেন সংযোগকার, শঙ্কা। খেয়াল করেন, এই যে আমার ম সাথে ক যুক্ত হয়েছে, ক বর্গীয় ধ্বনির নাসিক্য ধ্বনি কি? এই যে উ। তাই আমার এখানে এসে কটা কিসে পরিণত হয়েছে? উতে পরিণত হয়েছে। ওকে, এবারে ধরেন আপনার সংযোগচয়,
সঞ্চয়, তাই না? সঞ্চয়, সংযোগ চয়, এই যে চয়ের নাসিক্য ধ্বনি কি? ইয়, এই যে এখানে সেটা ইয়তে পরিণত হয়েছে। তারপর ধরেন সংযোগ তাপ, সন্তাপ, সংযোগ তাপ, সন্তাপ, খেয়াল করছেন? সন্তাপ, তয়ের নাসিক্য ধ্বনি কি? এই যে তয়ের নাসিক্য ধ্বনি দন্তন্য, এখানে এসে দন্তন্যতে পরিণত হয়েছে। এটাই, ময়ের পরে বর্গীয় ধ্বনি থাকলে এই মটা কিসে পরিণত হবে? ওই বর্গের নাসিক্য ধ্বনিতে পরিণত হবে। এই যে এখানে ম, এখানে কি এই বর্গের নাসিক্য ধ্বনি উতে পরিণত হয়েছে। এখানে মটা এই চ বর্গের নাসিক্য ধ্বনি ইউতে পরিণত হয়েছে। এখানে মটা ত বর্গের নাসিক্য ধ্বনি দন্তন্যতে পরিণত হয়েছে। ওকে, জিনিসটা বোঝা গেছে? সন্ধিটা আসলে একটু এরকম করে পড়াইতে হবে, নাহলে আপনারা পড়বেন মনে থাকবে না, ভুল মনে হবে, কনফিউশন তৈরি হবে, বিভিন্ন গোলায় ফেলবেন, মনে হবে যে কি মাথার তার সব কি ছিঁড়ে যাচ্ছে। একটু বুঝে বুঝে পড়লে আমার সেখানে আর কি হয় না, ভুল হয় না। ওকে, এখন আসেন ময়ের পরে যদি অন্তস্থ ধ্বনি, হ্যাঁ খেয়াল করেন, ময়ের পরে যদি অন্তস্থ ধ্বনি এবং কি হ বাদে অন্যান্য হজবরল, হজবরলের হ বাদে বাকি জবরল, এইভাবে আপনারা মনে রাখবেন। হ্যাঁ, হ বাদে বাকি জবরল বা হজবরল থাকলে, অন্তস্থ বা হজবরল যদি থাকে, তখন আপনার কি হবে? ময় স্থানে বা এখানে যদি তালব্যস্য কি থাকে বা 3 শ থাকে, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য থাকে, তখন এই ময় স্থানে কি হবে? অনুস্বার হবে। যেমন ধরেন সংযোগ জম, সংযম, এই যে জ কি একটা অন্তস্থ ধ্বনি, এই কারণে মটা কিসে পরিণত হয়েছে? এখানে অনুস্বারে পরিণত হয়েছে। ওকে, তারপর ধরেন আমার সংযোগবাদ, সংবাদ, ওকে, সংযোগবাদ, সংবাদ, এই যে মটা এখানে কিসে পরিণত হয়েছে? অনুস্বারে পরিণত হয়েছে। হজবরলের ব, ব আছে, এই যে ব আছে এখানে, মনে রাখতে হবে ময়ের পরে যদি অন্তস্থ ধ্বনি হজবরল, হজবরল মানে হজবরল, এই 5টা ধ্বনি এবং 3টা স, এগুলো যদি থাকে, 3 শ হজবরল অন্তস্থ ময়ের পরে থাকলে, সেগুলো স্থানে আমার কি হবে? অনুস্বার। ময়ের স্থানে কি হবে? মটা কিসে পরিণত হবে? মটা এখানে অনুস্বারে পরিণত হবে। এই যে মটা এখানে এসে কি হয়েছে? অনুস্বারে পরিণত হয়েছে। ওকে, তারপর আবার মনে করেন এই যে সংলাপ, সংযোগ লাভ, সংলাপ, এই যে মটা কিসে পরিণত হয়েছে? অনুস্বারে পরিণত হয়েছে। ওকে, তাহলে আমাদের এই নিয়মটা কি ছিল? ময়ের পরে যদি হজবরল, অন্তস্থ, 3 শ এগুলো যুক্ত হয়, তখন সেই ময়ের স্থানে কি হবে? অনুস্বার হবে। এরপর দেখেন চ বা জয়ের পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনিতে পরিণত হয়। চ বা জয়ের পরে নাসিক্য ধ্বনি থাকলে, নাসিক্য ধ্বনি কোনগুলা? এই যে উ, ইয়, ন, ন, ম, এগুলো যদি থাকে, তখন সেটা কিসে পরিণত হবে? তালব্য ধ্বনিতে পরিণত হবে। তালব্য ধ্বনি কোনগুলা মনে আছে? এই যে এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি, এটা হচ্ছে কি তালব্য ধ্বনি, চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো হচ্ছে আমার তালব্য ধ্বনি। কণ্ঠ অনুযায়ী, এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী, এটা কি কণ্ঠ, এটা হচ্ছে তালব্য, এটা হচ্ছে যে কি মূর্ধন্য, হ্যাঁ মূর্ধন্য, এটা হচ্ছে দন্তমূলীয়, এবং এটা হচ্ছে কি ওষ্ঠ। মনে আছে? মানে এই বর্গের সবগুলো, এদিকে জায়গা নাই দেখে আমি এটা এভাবে লিখছি, এখানে এই বর্গের সবগুলো এভাবে কি হবে। তো আমার বলেছে কি
চ বা জয়ের পরে যদি নাসিক্য ধ্বনি থাকে তখন সেটা তালব্য ধ্বনিতে পরিণত হয়। তাহলে নাসিক্য ধ্বনি মানে এইগুলো কোনোটা যদি থাকে, এই চ বা জটা তালব্য ধ্বনিতে পরিণত হবে। যেমন ধরো রাজ যোগ নি, রাগবি। খেয়াল করো এই যে বর্গীয় জ, এই যে নাসিক্য ধ্বনি ন যুক্ত হয়েছে, বর্গীয় জ, বর্গীয় জ নাসিক্য ধ্বনি কি, এই যে নাসিক্য ধ্বনিটা কিসে পরিণত হয়েছে, এই যে ইয়তে পরিণত হয়েছে। নাসিক্য ধ্বনিটা কি ওইটা তালব্য, এইটার ইয় ধ্বনিতে পরিণত হয়েছে। এই যে নটা এখানে এসে কি হয়ে গেছে, ইয় হয়ে গেছে। ওকে, এবারে মনে করো আবার যজ্ঞ, যজ যোগ ন, যজ্ঞ। এই যে আমার জয় থাকার কারণে পরে নাসিক্য ধ্বনি যুক্ত হয়েছে, জটা এই ন ধ্বনির যুক্ত হওয়ার কারণে তার তালব্য ধ্বনির জতে ইয়তে পরিণত হয়েছে। ওকে, এরপরে নিয়মটা কি বলছে দেখো, আমার যদি দ বা ধ, দ বা ধ এর পরে যদি বর্গের ক চটত প, তারপর হচ্ছে যে কি খ ছটথ প, মানে এই যে এই ধ্বনিগুলো ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, এগুলো যদি থাকে, মানে বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিগুলো যদি থাকে, হ্যাঁ, তখন কি হবে, তখন আমার দধস্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হবে। দধস্থলে কি হবে, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটা মনে আছে, এই যে 3 নাম্বার সারির যেগুলো, এগুলোকে বলা হয় অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, সরি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, সরি এই যে খ ছ ঠ থ প, এগুলোতে আমাদের এটা আসবে। তো দেখো যেরকম তদ যোগ কাল, ওকে, তদ যোগ কাল, তাহলে কি হয়ে গেছে তৎকাল। এই যে দেখো এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো, ক চ ট ত প, আমার এখানে বর্গের প্রথম ধ্বনি কাল হয়েছে, তাই না। আমার এই দয়ের, এই দটা কি হয়েছে, এই দয়ের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, এই দটা ছিল না এখানে, এই দয়ের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটা, এই যে ত, এই ততে পরিণত হয়েছে। ওকে, এই দটা কিসে পরিণত হয়েছে, ততে পরিণত হয়েছে। তৎযোগ কাল, তৎকাল। একইভাবে ধরো খুদ যোগ পিপাসা, খুদ পিপাসা। খেয়াল করো এই বানানটা অনেকবার পরীক্ষাতে আসছে, খুদ পিপাসা, খুদ যোগ পিপাসা, খুদ পিপাসা কেন হইলো, এই যে ধ, দ ধয়ের পরে বর্গের কি প্রথম ও দ্বিতীয় ধ্বনি প ধ্বনি, এখানে প প্রথম ধ্বনির ভিতর পরে কিনা যুক্ত হয়েছে, ধয়ের পরে আমার প যুক্ত হয়েছে। হওয়ার ফলে কি হলো, এই ধটা, ওকে, এই ধটা তার যে বর্গীয় অঘোষ অল্পপ্রাণ ধ্বনির, এই অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে যে এই সবগুলো, হ্যাঁ, এই দুইটাই হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, প্রথম সারির যেগুলো আছে সেই ধ্বনিতে পরিণত হয়েছে। তাহলে ধটা এই যে এখানে ততে পরিণত হয়েছে। তত দেখো তো এখানে আছে কিনা, অঘোষ অল্পপ্রাণ ধ্বনির লিস্টে আছে কিনা, জিনিসটা বুঝা গেল। তো এইভাবে আমাদের হয়, এভাবে তৎকাল, খুদ পিপাসা হয়ে গেছে। আমরা এখন ক্লাসের প্রায় শেষ পর্যায়ে, আমি আর কয়েক ইয়ে করার পরে আমাদের বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। দেখো যেগুলো নিয়মগুলো আলোচনা করতেছে একটু বোরিং তোমাদের হয়তো বা লাগতে পারে, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো একটু বুঝে বুঝে পড়লে, এই খুদ পিপাসা বানান অনেকে ভুল করে, অনেকে খুদ ধ লিখে দেয়, কেন ধ হবে না, কেন খণ্ডত্ব হবে, সেটাই যে নিয়মে আমি ব্যাখ্যা করলাম। তারপর দেখো স এর পরে ত বা থ থাকলে, খেয়াল করো আমাদের যদি মূর্ধন্য স এর পরে ট বা ঠ থাকে, সেই ট বা ঠ স্থলে ট কি হবে, তথ স্থানে ট ঠ হয়।
এই তথস্থানে কি হবে, ট বা ঠ বসবে। যেমন ধরো শস যোগ থ, ষষ্ঠ। ঠিক আছে, ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ। আমাদের এই ষষ্ঠ বানানটা অনেকবার পরীক্ষাতে আসছে। এই যে আমাদের স এর সাথে ত বা থ যুক্ত হলে এই তথস্থলে কি হবে, ট অথবা ঠ বসবে। ওকে, যদি ট বসে, ত এর জায়গায় আমার ট বসে, আর থ এর জায়গায় আমার কি বসে, ঠ বসে। তাহলে এখানে শস যোগ থ, তাহলে এই যে শস এখানে আমার কি হইলো আছে, থটা কিসে পরিণত হইলো, এই এখানে এসে ঠতে পরিণত হলো। একইভাবে মনে করো কৃষ যোগ তি, কৃষ্টি। খেয়াল করো, কৃষ যোগ তি, আমি বলছিলাম যে কি স এর পরে ত বা থ থাকলে ত স্থানে হবে ট, থ স্থানে হবে ঠ। তাহলে এখানে ত থাকার কারণে এখানে সেটা কি হয়ে গেছে, টতে পরিণত হয়েছে। কৃষ যোগ তি, কৃষ্টি। এরপর হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে সব বিশেষ নিয়মে সাধিত। বিশেষ নিয়মে মানে নিপাতনে সাধিত। আশ্চর্য, আযোগচর্য, আশ্চর্য, বৃহৎযোগপতি, বৃহস্পতি, এগুলো হচ্ছে আমাদের বিশেষ নিয়মে সাধিত সন্ধি। তো আমরা মোটামুটি আমরা শেষ করলাম আমাদের যে ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি। বিশেষ নিয়মে সাধিতগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বিশেষ নিয়মে এবং নিপাতনে সেদ্ধ সাধিত এই সন্ধিগুলো খুবই অল্প পরিমাণ। এগুলো একটু ভালো করে পড়ে ফেললে ভালো করে হবে। আমি যে শীটটা দিব সেই শীটটা আপনারা আর ভালো করে পড়তে পারবেন। ওকে, আর যারা ক্লাস করতেছেন তাদের জন্য একটা জিনিস হচ্ছে যে আপনারা ক্লাস করার সময় একটা কাজ করবেন যে হেডফোন ইউজ করবেন। ওকে, হেডফোন ইউজ করবেন এবং ফোনটা হাতে নেবেন না। ফোনটা কোনো কেসিংয়ে রেখে হাতে থাকবে আপনার খাতা কলম। এই খাতা কলম লিখে লিখে আপনারা বিষয় জিনিসগুলো করবেন। হ্যাঁ, যেটা যেটা উদাহরণ আমি বোর্ডে লিখতেছি সেটাই আপনারা খাতায় লিখে ফেলবেন। তাহলে দেখবেন যে পড়াটা আরো বেশি মাথার ভিতরে ঢুকতেছে। তা আপনারা হয় কি অনেক সময় মোবাইল নিয়ে হাতে নিয়ে ক্লাস করতেছেন, হঠাৎ করে মেসেঞ্জারে টুং করে একটা মেসেজ আসলো, আপনি ওদিকে ক্লাস সাইডে ওদিকে চলে গেলেন। এটা যেন না হয় আর কি। এই জন্য আপনাদেরকে বলবো যে হেডফোন ইউজ করে করবেন না। বা অথবা আপনি ক্লাস করতে বসছেন, পাশে কোথাও কেউ গান বাজাচ্ছে বা হচ্ছে বা কোথাও কথাবার্তা বলতেছে, চিল্লাপাল্লা করতেছে, আপনার এটা কনসেন্ট্রেশন নষ্ট করে। এই জন্য হেডফোন ইউজ করে অনলাইন ক্লাসগুলো করবেন। শুধু আমার ক্লাস না, যে কোনো অনলাইন ক্লাসে আপনারা সেভাবে করবেন। তো এখন আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা আসলে কি হয়েছে? বিসর্গ সন্ধিটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষায়, আমরা তো জানি যে সংস্কৃত থেকে অনেকগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। তো সংস্কৃত শব্দের নিয়মে পদের শেষে অনেক জায়গায় র এবং স, অনেক জায়গায় কি হইতো আগে এখানে র এবং স থাকতো। সেই র বা সটা একটা সময় এসে অনেক সময় কিসে পরিণত হইলো, হতে পরিণত হলো। ওকে, হটা হচ্ছে যে কি মহাপ্রাণ ধ্বনি এবং এটা কি ঘোষ। ঘোষ অমহাপ্রাণ ধ্বনি। তো এইখানে এসে এবং এটা হটা উষ্ণ ধ্বনির ভিতরেও কি পড়ে। তো যখন এই আসলো তখন সেখানে হটা উচ্চারণ করার জন্য আমাদের এখানে একটা বিসর্গ ধ্বনি ব্যবহার করা হলো। তাহলে দেখা যাচ্ছে যে এই র বা স থেকে আমাদের কি হ আসছে, হকে বোঝানোর জন্য আমাদের এই বিসর্গ ব্যবহার করা হচ্ছে। তো এই জন্য আমাদের এই বিসর্গ সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা রজাত বিসর্গ সন্ধি আর একটা হচ্ছে কি সজাত বিসর্গ সন্ধি। যেমন রজাত বিসর্গ সন্ধি কোনগুলা? যেমন অন্তর, হ্যাঁ, অন্তর থেকে আসলো কি অন্ত, বুঝে গেছে। তারপর আবার হচ্ছে যে কি প্রাতর, প্রাতর থেকে আসলো প্রাত। ওকে, পুনর্বার মানে পুনর্বার, আমরা এখান থেকে আসলো কি পুনর থেকে আসলো পুনঃ। এভাবে আমার এগুলো হচ্ছে কি রজাত বিসর্গ। এরপর আবার আসলো আমাদের কি
সজাত বিসর্গ, সজাত বিসর্গ কোনগুলো? সজাত বিসর্গ হচ্ছে, সজাত বিসর্গ আসতে যেমন ধরেন আপনার নমস্য, নমস্কার বলে না হিন্দুরা, নমস থেকে আমাদের কি নম কথাটা আসলো, পুরস্কার থেকে আসলো কি পুরো। ওকে, এখানে খেয়াল করেন এটা পুনর্বার থেকে পুনঃ, আর এখানে আসলে কি পুরো। এভাবে শিরস থেকে শিরো, শিরস থেকে কি আসলো শিরো আসলো। তো আমাদের এখানে এই যে এই রজাত বিসর্গ সজাত বিসর্গ বিষয়টা একটু বুঝতে হবে, বাকিগুলো নিয়ম আমাদের একটু মোটামুটি মনে করে ফেললে বুঝে ফেললে কি হবে। এখন এই বিসর্গের সাথে আমাদের সন্ধি দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে যে বিসর্গের পরে স্বরসন্ধি স্বরধ্বনি, আর একটা হচ্ছে বিসর্গের পরে বা আগে কি ব্যঞ্জন ধ্বনি। তা আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ক্লাস আর বেশিক্ষণ নাই, আপনি একটু ধৈর্য, এতক্ষণ ধরে ধৈর্য ধরে বোরিং ক্লাস এনজয় করছেন, আর 15-20 মিনিট এনজয় করেন। তো প্রথমে আসে আমাদের বিসর্গ প্লাস স্বরধ্বনি। বিসর্গ প্লাস স্বরধ্বনি একটা নিয়ম যে তত যোগ অধিক, একটা উদাহরণ দিয়ে আমি দেখাই, তত যোগ অধিক, ততোধিক। এখানে বলছে যে বিসর্গ ধ্বনির শেষে যদি অধ্বনি আসে, তারপরে যদি আবার অধ্বনি আসে, তো দুইটা অমিলে এখানে কি হবে ওতে পরিণত হয়ে যাবে, সেটাই বলছে। অধ্বনির পরস্থিত বিসর্গের পর অধ্বনি আবার যদি আসে, তাহলে এই তিনটা অধ্বনি মিলে আমার কিসে পরিণত হবে ওতে পরিণত হবে। এই একটা উদাহরণই আছে এখানে, এটা আমাদের জাস্ট আলোচনা করে দিলাম। এরপর আসতেছে আমাদের বিসর্গের সাথে ব্যঞ্জন। ওকে, বিসর্গের সাথে ব্যঞ্জন। বিসর্গ প্লাস ব্যঞ্জন। বিসর্গ বা প্লাস ব্যঞ্জনের কি হয়েছে দেখেন, এখানে বলছে অকারের পরস্থিত সজাত বিসর্গের পরে ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ জ, অন্তস্থ ব র ল হ, হযবর ল এবং অকার সজাত বিসর্গ উভয় স্থানে কি হবে ওকার হবে। এত কিছু তো মনে থাকবে না, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। সোজা কথা হচ্ছে যে প্রথমে যদি আমার অধ্বনি থাকে, ওকে, তারপরে যদি অধ্বনি থাকে, তারপরে সজাত বিসর্গের পর, ওকে, সজাত বিসর্গ, সজাত বিসর্গের পরে, এই সজাত বিসর্গের পরে যদি আমার ঘোষ অল্পপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ কোনগুলো মনে আছে? ঘোষ অল্পপ্রাণ এই যে এইগুলো মধ্যের সারি গ জ ড দ ব, হ্যাঁ, ঘোষ অল্পপ্রাণ, তারপর হচ্ছে যে কি হযবরল, ঘোষ অল্পপ্রাণ অথবা হযবরল, অথবা হযবরল এবং কি সেখানে থাকলে আমার সেটা কিসে পরিণত হবে ওকারে পরিণত হবে। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, যেমন ধরো তিরোযোগ ধান, তিরোধান। তো তিরো এই যে এখানে অধ্বনি আসছে, এই রটা কি তিরস থেকে আমার সজাত বিসর্গ, তো এটা তাই না, অধ্বনিটা কিসের থেকে আসছে র, এই যে সজাত বিসর্গ থেকে এসেছে। তাহলে আমার হযবরলের ঘোষ অল্পপ্রাণ ধ, এই যে ধ এখানে আসছে কি না ঘোষ, তাহলে এই যে আমার থাকার কারণে এখানে আমার তিরোধান পরিণত হয়েছে, এই যে এটা কিসে পরিণত হয়েছে ওকারে পরিণত হয়েছে। ওকে, এভাবে মনে করো মনোযোগ রম, মনোরম, মনোযোগ হর, মনোহর, মনোযোগ রম, মনোরম। তারপর হচ্ছে যে কি একইভাবে মনোহর, মনোযোগ হর, মনোহর, এই জিনিসগুলো এভাবে এসেছে। তারপর নিয়ম বলছে
অকারের পরস্থিত রজাত বিসর্গের পর উপযুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গের স্থানে র হয়। উপযুক্ত ধ্বনিসমূহ মানে কি বলছিলাম, এই যে হদ বরল, হ্যাঁ, তারপর অল্পপ্রাণ ঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো, এগুলো যদি থাকে তখন সেখানে বিসর্গের স্থানে কি হবে, র হবে। যেমন ধরো পুনঃযোগ আয়, পুনরায়, ওকে। পুনঃ, এই যে আমাদের পুনঃ থেকে পুনঃ স্বজাত বিসর্গ, তারপর আমাদের কি এদের স্বরধ্বনি আসছে, স্বরধ্বনি আসার কারণে এখানে আমার সেটা কিসে পরিণত হয়ে গেছে, রতে পরিণত হয়। বিসর্গের স্থানে কি হবে, রজাত বিসর্গ ইয়ে করার পরে এই যে পুনর থেকে, পুনটা কোথা থেকে আসছে মনে আছে, পুনর থেকে আমার কি আসলো, পুনঃ আসলো, তো রজাত বিসর্গ, এই রজাত বিসর্গর পরে যদি স্বরধ্বনি আসে তখন সেখানে র চলে আসবে। এই যে এখানে পুনঃ হওয়ার কারণে এখানে আমাদের কি আসছে, র চলে আসছে। একইভাবে যেমন ধরো অহ যোগ অহ, অহরহ, অহ যোগ অহ, এই যে অহ রজাত বিসর্গ ধ্বনি, অহর, অহর থেকে অহর, অহ শব্দটা আসছে, এটার সাথে অহ যোগ হওয়ার কারণে সেখানে কি হয়ে গেল, এই দেখেন আমার কি র হয়ে গেছে, অহযোগ অহ, অহরহ। এভাবে পুনর্জন্ম, পুনঃ যোগ জন্ম, পুনর্জন্ম, পুনঃ যোগ বার, পুনর্বার, হ্যাঁ। তারপর হচ্ছে কি প্রাত যোগ উত্থান, প্রাতর উত্থান। দেখো প্রাতর উত্থান, এটা অনেকে বানান ভুল করে, আমার কি হবে প্রাত যোগ উত্থান, হ্যাঁ। এটা কি হবে, যেহেতু আমার এখানে রজাত বিসর্গ ধ্বনি এখানে আছে, এখানে আমার এখানে একটা কি র আসবে, প্রাতর উত্থান, বোঝা গেছে। অন্তযোগ ভুক্তি, অন্তর্ভুক্তি, অন্তযোগ বর্তী, অন্তর্বর্তী, এখন অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, তাহলে আমার কি হবে অন্তযোগ বর্তী, হ্যাঁ, অন্তর্যোগ বর্তী, তাহলে কি হবে অন্তর্যোগ বর্তী, রেফটা এখানে হবে। তাহলে আমার এখানে ইয়ে কি হবে, অন্তর্বর্তী, তাই না, রেফটা চলে আসছে, এভাবে র অন্তর চলে আসছে, অন্তর থেকে রেফ চলে এসেছে। এখন আসে অ আ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে, হ্যাঁ, স্বরের পরে যদি বিসর্গ থাকে তাহলে সেখানে স্বরেয় স্বরেয়া বর্গীয় ঘোষ অল্পপ্রাণ, হ্যাঁ, ঘোষ মহাপ্রাণ নাসিক্য ধ্বনি কিংবা হজবরল সন্ধির স্থানে কি হবে, র হবে, ওকে। যেমন ধরো আমি উদাহরণ দিয়ে বুঝাই, আবার বলছে যে নিযোগ আকার, নিরাকার, নি যোগ আকার কি হয়েছে, নিরাকার। আমাদের বলছে যে অ আ ভিন্ন অন্য স্বরের পরে, তাহলে আমার অ আ ভিন্ন অন্য স্বরের পর এই যে এখানে কি ধ্বনি আসছে, ই ধ্বনি আসছে না, অ আ ভিন্ন অন্য স্বরের পরে যদি আমার কি আবার স্বরে স্বরে বা আসে তখন সেখানে আমার সেটা কিসে পরিণত হবে, রতে পরিণত হবে, নিরাকার, এটাই বোঝানো হয়েছে। এভাবে মনে করো আশীর্বাদ, আশি যোগ বাদ, আশীর্বাদ, খেয়াল করো আশি যোগ বাদ আশীর্বাদ, তাহলে এই যে এখানে কি হয়েছে, ই ধ্বনি আসছে, এরপরে আমাদের কি হজবরলের ব আসছে, তাই না, এই কারণে আমার রেফটা এখানে চলে আসছে, যে এটা কি হয়েছে, রতে পরিণত হয়েছে। এটাই বলছে যে অ আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে তার সঙ্গে ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ নাসিক্য ধ্বনি হয় বা হজবরলের সন্ধি হলে বিসর্গের স্থানে আমার কি হবে, কি রেফ হবে বা র হবে। তাহলে আমার এই যে ই ধ্বনির সাথে এই যে হজবরলের ব যুক্ত হওয়ার কারণে এখানে কি হইলো, রেফ হইল। এভাবে দুর্যোগ, দুযোগ যোগ দুর্যোগ, জ্যোতির্যোগময়, জ্যোতির্ময়, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি প্রাদুর্যোগ ভাব, প্রাদুর্ভাব, নিযোগ জন, নির্জন, বহিযোগ গত, বহির্গত, দুর্লভ, দুযোগ লোভ, দুর্লভ, দুযোগ রন্ত, দুরন্ত, ওকে। এভাবে সন্ধিগুলো বাকিগুলো হবে।
এরপরে বলছে কি দেখেন, বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে, তালব্য ব্যঞ্জন কোনগুলো, এই যে এগুলো তালব্য ব্যঞ্জন চ ছ জ ঝ নিয়, এগুলো যদি থাকে তাহলে বিসর্গের স্থলে তালব্য শীষ ধ্বনি হয়। তালব্য শীষ ধ্বনি কোনটা, আমরা তিনটা স পড়ছিলাম, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য। এই যে এখানে এগুলো এভাবে বসবে, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য। তাহলে তালব্য শীষ ধ্বনি কোনটা, তালব্য শীষ ধ্বনি তিনটা শীষ ধ্বনি কি কি ছিল, এই শীষ ধ্বনি কি কি ছিল, এই তিনটাকে বলা হয় শীষ ধ্বনি। এই তালব্য শীষ ধ্বনি, এটা হচ্ছে তালব্যস্য তালব্য শীষ ধ্বনি, মূর্ধন্যস্য মূর্ধ শীষ ধ্বনি, দন্তস্য দন্ত শীষ ধ্বনি। তাহলে আমার তালব্য শীষ ধ্বনি কি হবে, তালব্যস্য হবে। তালব্য শীষ ধ্বনি এবং অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বীর্ধন্যের স্থানে শীষ ধ্বনি হবে। জাস্ট আমি একটু খেয়াল করে দেখেন, উদাহরণ দিয়ে দেখাই। নি যোগ চয়, নিশ্চয়। ওকে, নিশ্চয়। এই যে আমার নি, এরপরে আমার কি হয়েছে, চবর্গীয় বা তালব্য স্থানের ধ্বনিগুলো কি কি, চ ছ জ ঝ ঞ, এটা বসছে। তখন এখানে আমার এটা বসার কারণে এই যে এখানে বিসর্গের স্থানে আমার কি হয়েছে, এই তালব্য শীষ ধ্বনি কি, এই বিসর্গ স্থানে তালব্য শীষ ধ্বনি, যেহেতু এখানে আমার তালব্য ধ্বনি বসছে, তালব্য শীষ ধ্বনি তালব্যস্য বসেছে। একইভাবে শিরো যোগ ছেদ, হ্যাঁ, শিরো যোগ ছেদ, শিরচ্ছেদ, এটা অনেকবার অনেকে ভুল করে বানান, হ্যাঁ, শিরচ্ছেদ, শিরচ্ছেদ না, শিরচ্ছেদ। ওখানে কি হবে, মূর্ধন্যস্য হবে, নি যোগ টু নিষ্ঠুর, দু যোগ থ দুস্থ, ধনু যোগ টঙ্কার ধনুষ্টঙ্কার, দু যোগ তর দুস্তর। ওকে, এরপরের নিয়মটা কি বলছে দেখেন, অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ কোনগুলো, এই যে ক খ গ ঘ উ। ওষ্ঠ ব্যঞ্জন কোনগুলো, প ফ ব ভ ম। এই ওষ্ঠ ব্যঞ্জনের পরে থাকলে অবা আধনিক পরস্থিত বিসর্গস্থলে শীষ ধ্বনি দন্তস্য হয় এবং অবা আব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গস্থলে অঘোষ মূর্ধন্যস্য শীষ ধ্বনি মূর্ধন্যস্য হয়। খেয়াল করেন, আমি উদাহরণ দিয়ে বুঝাই, এটা আপনি বুঝবেন না। নম যোগ কার, নমস্কার। নি যোগ কর, নিষ্কর। ওকে, তাহলে এখানে আমাদের নিয়মটা বলেছে যে এরকম, যে অঘোষ অল্পপ্রাণ অঘোষ মহাপ্রাণ কণ্ঠ। অঘোষ অল্পপ্রাণ কণ্ঠধ্বনি কি কি, অঘোষ অল্পপ্রাণ, এই যে ক চ ট ত প, হ্যাঁ। তারপর হচ্ছে যে কি, অঘোষ মহাপ্রাণ। অঘোষ মহাপ্রাণ কোনগুলা, এই যে খ ছোট, মানে বর্গের প্রথম দুইটা যে সিরিয়াল আছে, সে বর্গের প্রথম দুইটা সিরিয়ালের পরে থাকলে প অবা আধুনিক পরস্থিত বিসর্গ দন্তস্বতে পরিণত হবে। খেয়াল করেন, এই নম যোগ কার, নমস্কার, এই যে বিসর্গটা এখানে কিসে পরিণত হয়েছে, দন্তস্বতে পরিণত হয়েছে। নি যোগ কর, নিষ্কর, এখানে বিসর্গটা কিসে পরিণত হয়েছে, এই যে ক খ, এগুলি আমাদের অঘোষ অল্প প্রাণের ভিতরে পড়ে কিনা, ঠিক আছে। এখন বলছে যে যদি আমাদের অধ্বনি বিসর্গ মহাপ্রাণের ক খ পরে থাকে, তাহলে অবা আধ্বনি পরস্থিত এই দুইটা যদি থাকে, তখন আমার সেখানে কি হবে, দন্তস্ব বসবে। এরপরে যদি আমার অন্য কোনো স্বরধ্বনি থাকে, তখন আমার সেখানে কি হবে, অবা আভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকলে তখন সেখানে আবার মূর্ধন্যস্ব বসবে। যেমন ধরেন, নি যোগ পাপ, নিষ্পাপ, নি যোগ পাপ, নিষ্পাপ। এখানে এখন দেখেন, এখানে প ধ্বনি কিন্তু অঘোষ অল্প প্রাণের ভিতরে পড়ছে, তাই না, কিন্তু এখানে আমার কি হয়েছে, ই ধ্বনি আসছে, সরি, এখানে মূর্ধন্যস্ব বসবে। ই ধ্বনি থাকার কারণে আমার এখানে কি হয়েছে, মূর্ধন্যস্ব হয়েছে। সোজা কথা,
যদি অ বা আ ভিন্ন, অ বা আ ধ্বনি থাকে, তারপরে যদি বর্গের প্রথম দুইটা ধ্বনির কোনোটা থাকে, তখন আমার সেখানে দন্তস্ব বসবে। যদি অ বা আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে, তখন সেখানে আমার কি হবে? মূর্ধন্যস্ব হবে। খেয়াল করেন তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আবার বুঝাই। যেমন ধরেন মনোযোগ কামনা, মনস্কামনা, এখানে অধ্বনি আসছে না বিসর্গ, এরপরে বর্গীয় ধ্বনি বসছে, এই কারণে অ থাকার কারণে আমার এখানে দন্তস্ব বসেছে। ওকে, এখন যদি আমি অন্য একটা ইয়ে দিই, অ বা আধ্বনি ছাড়া অন্য বিসর্গ ইয়ে দিই, যেমন ধরেন আবি যোগ কার, তখন আমার কিন্তু আবার এখানে মূর্ধন্যস্ব দিতে হবে। আবিষ কার, এখানে আমার কি মূর্ধন্যস্ব দিতে হচ্ছে, আবিষ্কার। বোঝা গেছে? অ বা আধ্বনি থাকলে বিসর্গ, তারপরে যদি অল্প প্রাণ অঘোষ ধ্বনি বসে, তখন সেখানে আমার বসবে দন্তস্ব। আর যদি অ বা আ ছাড়া অন্য কোনো কি বসে, ধ্বনি আসে, বিসর্গজাত ধ্বনি আসে, হ্যাঁ, তখন সেখানে আমার কি বসবে? মূর্ধন্যস্ব বসবে। এই নিয়মটা এখানে এটাই বোঝানো হয়েছে। তো আমরা একদম ক্লাসের শেষ দিকে চলে আসছি, আর 10 মিনিট সর্বোচ্চ। বলছে বিসর্গের পরে আমার যদি অঘোষ অল্পপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকে, তখন সেখানে শীষ ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিদ্যনের স্থানে শীষ ধ্বনি হবে। যেমন ধরেন এই যে দেখেন, নি যোগ চয়, নিশ্চয়। তাহলে আমার এই যে এখানে কি চটা কি, চটা কোন ইয়ের ভিতরে পড়ছে? চ অঘোষ অল্প প্রাণের ভিতরে পড়ছে, এই কারণে আমার এখানে কি হয়েছে? তালব্যস্য হয়ে গেছে। এটাই বলছে বিসর্গের পর অঘোষ অল্প প্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে। তালব্য ব্যঞ্জন কোনগুলো? এই যেগুলো তালব্য ব্যঞ্জন থাকলে তখন আমার সেখানে কি তালব্য শটা বসবে। সোজা কথা, এখানে নি যোগ ছয় নিশ্চয় বসছে। একইভাবে শিযোগ ছেদ শিরচ্ছেদ, নিযোগ ঠুর নিষ্ঠুর, ওকে, দুযোগ থ দুস্থ, এভাবে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। ওকে, কোন কোন ক্ষেত্রে কি হয় না, বিসর্গটা লোপ পায় না, কোন কোন ক্ষেত্রে আমার বিসর্গ লোপ পায় না। যেমন ধরেন প্রাতযোগ কাল, প্রাতকাল, এখানে আমার বিসর্গ দিতেই হবে। ওকে, কিছু কিছু শব্দে আমাদের নতুন বাংলা বানানের নিয়ম অনুযায়ী শব্দের মাঝখানে যদি বিসর্গ দিলে উচ্চারণে পরিবর্তন হয়, তখনই সেই বিসর্গ ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু যদি উচ্চারণে পরিবর্তন না হয়, তখন সেখানে বিসর্গ না দিতে বলা হয়েছে। কিন্তু এখানে আমার বিসর্গ দিতে হবে। প্রাতকাল, প্রাতকাল, ওকে, আমরা কিন্তু প্রাতকাল বলবো না, আমরা এটাকে একটু প্রাতকাল বলবো। মনো কষ্ট, শিরোপীড়া, ওকে। তারপর বলছে যুক্ত ব্যঞ্জন ধ্বনি দন্তস্বয়ত কিংবা সর্প থাকলে বিসর্গ অবিকৃত বা থাকে না। এই নিয়মটা এই বর্তমানে প্রযোজ্য না, তারপরে যেহেতু নিয়মটা ব্যাকরণের বইতে লেখা আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বলছে যে বিসর্গর পরে, যেমন ধরেন নিযোগ স্তব্ধ, নিস্তব্ধ, হ্যাঁ, মানে এই যে বিসর্গ ইয়ার পরে যদি দন্ত শয়ত থাকে, তখন সেই বিসর্গ বজায় থাকবে। একইভাবে যেমন দুস্থ, দুযোগ দুস্থ, ওকে। একইভাবে নিস্পন্দ, নি যোগ স্পন্দ, দন্ত শয়প আছে এখানে, দন্ত শয়, তাহলে আমার নিস্পন্দ, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের, এভাবে থাকলে সেখানে আমার বিসর্গটা বজায় থাকবে। সাধারণত বাকি সবগুলোতে আমাদের কি বিসর্গ বজায় থাকবে না। তো এর মাধ্যমে শেষ হলো আমাদের এই সন্ধির চ্যাপ্টার। তো আপনাদের জন্য বিশেষ করে ব্যঞ্জন সন্ধির চ্যাপ্টারটা আর বিসর্গ সন্ধির চ্যাপ্টারটা একটু বেশি ক্রিটিক্যাল মনে হতে পারে। তারপরে আমি তো ব্যাখ্যা করে করে বুঝালাম, হ্যাঁ।
আপনারা তারপর বাকিটা এখন নিজেরা পড়লেই বুঝতে পারবেন। তবে বারবার বলি যে যখনই আপনারা পড়তে বসবেন, ঘোষ, অল্পপ্রাণ, ঘোষ, মহাপ্রাণ, কণ্ঠ, এই সে হাবিজাবি, এই চারটা নিয়ে আপনারা পড়তে বসবেন। যখনই সন্ধি পড়বেন নিয়মটা পড়বেন, অল্পপ্রাণ মহাপ্রাণ কোনগুলো সেগুলো দেখবেন, বুঝবেন, তারপরে উদাহরণগুলো পড়বেন। তাহলে দেখবেন যে কি উদাহরণ আপনার ভুল হচ্ছে না, উদাহরণগুলোতে কোনো মিসিং হচ্ছে না বা আমাদের হচ্ছে না, মনে থাকতেছে বেশি। এই চার্ট ছাড়া আপনি যদি সন্ধি মুখস্থ করতে যান তাহলে আপনার সন্ধি মনে থাকবে না। হ্যাঁ, আর এটা ভালো করে পড়েন। আর যা বললাম যে এই সন্ধির যে শীটটা দিব ইনশাল্লাহ, সেই শীটটা ভালো করে পড়লে আপনারা ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পাবেন। তাই শীটটা ভালো করে পড়ে ফেলবেন। আর মোবাইল থেকে পড়বেন না, একটু টাকা খরচা করেন, টাকা পয়সা খরচা করে একটু প্রিন্ট আউট নেন। আপনারা যারা অনলাইনে ক্লাস করতেছেন, হ্যাঁ, আপনাদেরকে আমি একটা পরামর্শ দিব যে আপনারা একটা বাসায় প্রিন্টার কিনে ফেলেন। হ্যাঁ, একটা প্রিন্টার কিনে ফেলেন, কত আর টাকা যাবে। যারা আপনারা কোচিং এ গিয়ে পড়ার মতো সুযোগ পাচ্ছেন না, গ্রামে গঞ্জে থাকেন, হ্যাঁ, গ্রামে থাকেন, অত দূরে শহরে গিয়ে থাকার মতো নাই, কষ্ট মষ্ট করে একটা প্রিন্টিং মেশিন কিনে ফেলেন। প্রিন্টিং মেশিন কিনে ফেলেন, কারণ তখন আপনি করবেন কি বিভিন্ন যে ক্লাস নোটগুলো প্রিন্ট আউট করে ফেলবেন, প্রিন্ট আউট করে করে তারপর ওখান থেকে পড়বেন। দেখবেন আপনার খরচা অনেক বেশি হয়ে যাবে। আপনি হয়তো একটা দোকানে গিয়ে একটা প্রিন্ট আউট করতে গেলে এক পেজ 5 টাকা 10 টাকা করে নিবে, আর আপনার বাসায় বসে যদি আপনি প্রিন্ট আউট করেন তাহলে হয়তো বা 2 টাকাও খরচ পড়বে না। তো এই জন্য কষ্ট মষ্ট করে একটা প্রিন্ট আউট মেশিন কিনে ফেলেন, এটা আপনাদের একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরেন। হ্যাঁ, এবং ওখান থেকে প্রিন্ট নেবেন, করবেন। আর যদি তা না পারেন তাহলে কি আর করা, তাহলে আপনারা পিডিএফ দেখে দেখে আরেকটা কাজ করতে পারেন, পিডিএফ দেখে দেখে শীটটা খাতায় লিখে ফেলবেন, এবং পড়া কিন্তু একটা বিশাল একটা পড়া হয়ে যাবে। খাতাগুলি যদি শীটটা পিডিএফ থেকে দেখে দেখে লিখে ফেলেন, সেটাও একটা বিশাল পড়াশোনা হয়ে যাবে। পড়াশোনা অনেক বেশি, আপনার 10 বার পড়লে যে পড়া হবে না, একবার লিখতে গেলে তার চাইতে অনেক বেশি পড়া হবে, সেটা করতে পারেন। তো সবার জন্য শুভকামনা। আমি এই সন্ধির যে শীটটা আছে সেটা আমি ছবি আকারে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, তো ভালো থাকবেন। আমরা আগামীকাল সকাল 7:30টায় আবার ক্লাস করব। আমরা আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, সেটা হচ্ছে যে বাক্য নিয়ে। বাক্য, আমাদের বাক্য কি, বাক্যের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করব, বাক্য রূপান্তর আলোচনা করব। আপনাদের কিন্তু বাক্য রূপান্তর পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমার একটা ক্লাস করলে আপনারা বাক্য রূপান্তর ইনশাল্লাহ আর জীবনে ভুল করবেন না। আমাদের অনেক স্টুডেন্ট নানাভাবে বাক্য রূপান্তর সারা জীবন পড়েও কি বাক্য রূপান্তর শিখতে পারে না। ওকে, তো এই জন্য আমি বলবো যে আপনারা আমার ক্লাসটা কালকে করেন, বাক্য রূপান্তর ইনশাল্লাহ আপনারা আর কখনো ভুল করবেন না, এবং আপনারা বাক্য রূপান্তর একদম ইজিলি এক ক্লাসে শিখে যেতে পারবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।